রাত্রি জেগে আমি খেলাও দেখি। আচ্ছা, এই যে পরীক্ষার আগে কি দেখেছো নাকি খেলা? হ্যাঁ, পরীক্ষার আগেও দেখেছো। তুমি ডেটা সায়েন্টিস্টের সেই জবটা ছেড়ে এই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করার যে এই মোটিভেশন, সেটা তুমি কোথা থেকে পেলে? কন্টিনিউটি ব্রেক হলে মুশকিল। অ্যাজ আ ইনকাম ট্যাক্স অফিসার সিলেক্টেড, তাই তো? প্রাইভেটের স্যালারি বা এই সব যতটাই বেশি হোক, মানে গভর্নমেন্ট জবের একটা আলাদা রেসপেক্ট আছে। কম পেলে যেমন খারাপও লাগে, বেশি পেলে ভালো লাগে। তুমি কি কখনো টপার হয়েছিলে, এরকম ক্লাস টপার? ওটা তারপর ছেড়ে এসে তারপরে এই গভর্নমেন্ট জবে মেনলি প্রিপারেশন করি আর কি। তোমার তো আরো অনেকগুলো এক্সাম ক্লিয়ার হয়েছে, কি কি একবার বলে দাও তো। Success is not about luck. It's about consistency, patience, and hard work. Today we have a shining example of that perseverance with us. Hello everyone, welcome to our Toppers Talk. যেখানে আমি তোমাদের হোস্ট রঞ্জন স্যার, আর আমার সাথে রয়েছে জিতু স্যার। আর আজ আমাদের মধ্যে রয়েছে একজন খুবই স্পেশাল পার্সোনালিটি, তার নাম অরুণাভ চক্রবর্তী। এবার সে আমাদের অফলাইন সেন্টার গভর্নমেন্ট এক্সামওয়ালা কলকাতা ব্রাঞ্চ থেকে 59 অল ইন্ডিয়া 59 র্যাঙ্ক হোল্ডার ইন এসএসসি সিজিএল 2024। তো ওয়েলকাম অরুণাভ। থ্যাংক ইউ স্যার। স্যার কিছু বলুন। ওয়েলকাম অরুণাভ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো অরুণাভ, প্রথমেই তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস তোমার এই সাকসেসের জন্য। তো আমার প্রথম প্রশ্ন তোমার কাছে এটাই যে যখন তুমি তোমার এই র্যাঙ্কটা দেখলে যে 59 অল ওভার ইন্ডিয়াতে, তো তোমার কি রিয়াকশন ছিল? প্রথম যখন দেখি মানে রেজাল্টটা অনেক রাত্রিবেলা বেরোয়, প্রায় 12টা 12:15, তো তখন ইনস্ট্যান্ট ওরকম কিছু রিপারকেশন আসেনি আর কি। তো মাকে বলি ফার্স্ট, তারপর মানে মা বরং আমার থেকে বেশি আরো উৎসাহী ছিলেন আর কি। তো সবাইকে জানানো বা তারপর আমি আমার বন্ধু বান্ধবদের কিছু জানানো, সবাই মোটামুটি খুশি ছিল। পুরো ব্যাপারটা প্রসেস করতে আমার কিছুটা টাইম লেগেছে আর কি। রেজাল্টটা জানা 12:24 আমাকে জানিয়েছিল। হ্যাঁ, আমার কাছেও সেম মেসেজটাই স্যার এসেছিল, ঠিক আছে, কিন্তু আমি রাতে আর দেখিনি, সকালবেলা দেখে আমি এতটা হ্যাপি হয়েছি কি বলবো। সত্যি খুব ভালো লাগে যে তোমাদের সাকসেস, আমাদের এই যে হার্ডওয়ার্ক বা আমরা যে সবসময় তোমাদের যে পড়াই বা যা কিছু যেভাবেই হোক গাইড করার চেষ্টা করি, তো আমাদের মনে হয় যে তোমরা যখন সাকসেসফুল হও না, তো এটাও কিন্তু আমাদেরই একটা সাকসেস, কি বলুন স্যার? অবশ্যই স্যার। তো যাই হোক, তো আমরা কিন্তু সত্যি তোমাকে নিয়ে খুব প্রাউড ফিল করি। বাট সবার প্রথমে আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে তোমার কাছে যে প্রশ্ন কয়েকটা করতে চাই, যে সবার আগে তোমার একটু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা বলো। আমি এমনি বেসিক্যালি ম্যাথে মাস্টার ডিগ্রি করেছি। তো তারপর মানে ক্যাম্পাসিং এ একটা চাকরি পেয়েছিলাম, তো এড মাল্টিন্যাশনাল কোম্পানিতে, সেটা ব্যাঙ্গালোরে পোস্টিং ছিল। তো মানে বাড়ি থেকে সমস্যা হচ্ছিল কিছুটা দূরে, তো ওটা তারপর ছেড়ে এসে তারপরে এই গভর্নমেন্ট জবের মেনলি প্রিপারেশন করি আর কি। তার আগে আমার স্কুলিং বা পুরোটাই ঝাড়গ্রামে হয়েছে আর কি। ঝাড়গ্রাম কুমুদ কুমার ইনস্টিটিউশন, বাড়ি আছে ওখানে। তো তারপর আচ্ছা, ঝাড়গ্রাম থেকে তুমি যেই কলকাতায় এসছো সেটা কবে? এটাই 1920 যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন আচ্ছা নিয়েছি। তার আগেও এসেছি, মানে আমাদের ফ্ল্যাট আছে বা থাকার সূত্রে আমার মা বাড়ি। আচ্ছা, তো তুমি যাদবপুর থেকে প্রথম আসি বোধহয়, আমার তখন 1.5 মাস বয়স, জ্ঞান ছিল না তখন, প্রথম কলকাতা আসি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তুমি যাদবপুর থেকে মাস্টার্স করেছো কোন সাবজেক্ট? ম্যাথসে। আচ্ছা, তো তারপর মাস্টার্স করার পর তোমার একটা প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করতে, তাই তো? হ্যাঁ, ক্যাম্পাসিং অন ক্যাম্পাসই পেয়েছিলাম, ডেটা সায়েন্টিস্ট। আচ্ছা, ডেটা সায়েন্টিস্ট পেয়েছো। তাহলে তুমি ডেটা সায়েন্টিস্টের সেই জবটা ছেড়ে এই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করার যে এই মোটিভেশন, সেটা তুমি কোথা থেকে পেলে? অ্যাকচুয়ালি আমার বাড়িতে মানে মেজরিটি পোর্শনই গভর্নমেন্ট জবের সাথে যুক্ত আর কি। তো মানে ছোট থেকে দেখে আসছি গভর্নমেন্ট জবে থাকার মানে ফেসিলিটি কি, বা গভর্নমেন্ট জবের প্রতি বাড়ির ভ্যালু আছে। প্রাইভেটের স্যালারি বা এই সব যতটাই বেশি হোক, মানে গভর্নমেন্ট জবের একটা আলাদা রেসপেক্ট আছে আর কি। সেই সূত্রে গভর্নমেন্ট জবে আসা। আচ্ছা, তো জিতু স্যার আপনি কিছু বলতে চান? হ্যাঁ, তো আমি ওকে এটাই বলতে চাই, খুবই কংগ্রেচুলেশন তোমাকে যে তুমি এত ভালো সাকসেস পেয়েছো, আর খুবই দারুণ কাজ করেছো। তোমার মার নাম উচ্চ করেছো, সঙ্গে সঙ্গে আমাদেরও খুবই একটা প্রাউড মোমেন্ট যে তুমি এখন আমাদের জন্য এত কিছু করেছো, মানে এত কিছু পেয়ে গেছো। তো অল ইন্ডিয়া র্যাঙ্ক 59 তুমি পেয়েছো। এবার আমি রঞ্জন স্যারকে বলবো যে আগে আরো কি কি আমাদের কম্পিটিটিভ স্টুডেন্টদের জন্য, যে ওরা যারা দেখছে এইটা ভিডিওটাকে, ওদের জন্য কি লাভ দেবে, ওর একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করাতে, যাতে কি ওর পক্ষে যেটা ও শেয়ার করবে বাকিদের ক্ষেত্রে লাভ দেবে। মানে জিতু স্যার এটাই বলতে চাইছে যে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কিরকম ছিল, যাতে এই আমাদের যারা স্টুডেন্ট রয়েছে, যারা এই ভিডিওটা দেখছে, তো তারাও যাতে বুঝতে পারে যে না, এই স্ট্র্যাটেজিতে চললে যে এই এক্সামগুলো ক্লিয়ার করা সম্ভব। তো দেখো, তোমার যে রেজাল্টটা সেটা সত্যিই এক্সেপশনাল,
ঠিক আছে, সেটা সত্যি এক্সেপশনাল। মানে হ্যাঁ, আমি ভেবেছিলাম যে 100+ র্যাঙ্ক হবে এটুকু যখন তোমার সাথে আমাদের ডিসকাশন হয় তোমার মার্কস নিয়ে, বাট 59 সত্যি মানে আমরাও কিন্তু প্রথমে ভাবতেই পারিনি। তো যাই হোক, তো তুমি তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা একটু শেয়ার করো যাতে বাকিরাও একটু ফলো করতে পারে। যেহেতু আমি ম্যাথস ব্যাকগ্রাউন্ড থেকে, তো ম্যাথসটা আমার কোনোদিনই খুব একটা সমস্যা হয়নি আর কি, বা অ্যাপটিটিউড বলতে রিলেটেড রিজনিং বা এগুলো খুব একটা সমস্যা হয়নি। জিএসএ মেনলি আমাকে হার্ড ওয়ার্কটা বেশি করতে হয়েছে আর কি। আর তাছাড়া মানে প্রিপারেশন ফেজ থেকে শুরু থেকেই মানে রেগুলারিটি যেটা দরকার আর কি, ওটা খুব ইম্পর্টেন্ট। বেশি না, দিনে 3-4 ঘন্টাও যদি রেগুলার করা যায় সেটাও খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে মক। মানে আমি যদি 200তে 100 পাই তাহলেও মক দিয়ে যেতে হবে, মানে তারপরের দিনও দিতে হবে, ডিমোটিভেট হলে চলবে না। মক দিতে 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 প্রসিডিউর মানে হ্যাবিট বিল্ডিং একটা প্রসেস আছে, সেটা করতে করতে নাম্বারটা বাড়বে। মক দেওয়া প্যাটার্নটা কি ছিল তোমার? মকটা দিয়ে কি শুধু মকটা দিয়ে ছেড়ে দিতে, না না, সেটাকে অ্যানালাইসিস? যেটা পারলাম না অ্যানালিসিস, আর যেগুলো পারিনি সেটা পরের দিন মক দেওয়ার আগে আরেকবার দেখে নিলে একটু বেটার হয়। মানে কি ভুলগুলো আগের দিন হয়েছে, পরের দিন যাতে সেম ভুল আর রিপিট না হয়, তাহলে মকটা দেওয়ার আগে যদি দেখে নেওয়া যায় ওটা ইয়ে হয়। তাহলে অরুণাবর কথা থেকে আমরা এটুকু বুঝলাম যে কনসিস্টেন্সি কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার মানে তোমাকে রেগুলার কিন্তু স্টাডি করতেই হবে। তো অরুণাব যেহেতু ম্যাথস ব্যাকগ্রাউন্ড, তো সেই জন্য ম্যাথসে ওর খুব একটা সমস্যা ছিল না। বাট যেটা অরুণাব বলছে যে জিএস, তাই তো, মানে জেনারেল স্টাডিজ পোর্শনটায় অরুণাব কিন্তু একটু এফার্ট দিয়েছে। আমি আসবো, তোমাদের জানি তোমাদের মনে এটাই প্রশ্ন রয়েছে যে জিএস এর প্রিপারেশনটা কিভাবে করেছে, যে কারণ জিএস এর সিলেবাসটা অনেকটাই ভাস্ট। আমি জানি আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্টের মধ্যেও এই একটা ধারণা রয়েছে যে জিএসটা হয়তো অতটাও ইম্পর্টেন্ট নয়, বাট জিএস কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্সটা কিন্তু আরো বেড়ে গেছে, কারণ মেন্সেও এখন ইনক্লুডেড হয়ে গেছে। তো শুধু জিএস যে সেটাই নয়, তোমাদের যে জিআই মানে রিজনিং, সেটাও কিন্তু মেন্সে ইনক্লুড হয়ে গেছে, তাই তো? তো তার মানে এই দুটো সাবজেক্টের ওয়েটেজ কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে। তো এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো ম্যাথ, রিজনিং, ইংলিশ, তার পাশাপাশি জিএস। এবার আমি আসবো যে জিএস এর জন্য কি স্ট্র্যাটেজি অরুণাব নিয়েছে। তো অরুণাব, জিএস এর জন্য কি স্ট্র্যাটেজি নিয়েছো? কোন সাবজেক্টটা সব থেকে এই জিএস এর মধ্যে তোমার সব থেকে চ্যালেঞ্জিং মনে হতো, যেটা আলাদা করে তোমাকে একটু এফোর্ট দিতে হয়েছে? জিএস এ আলাদা চ্যালেঞ্জিং বলতে গেলে জিওগ্রাফি কিছুটা। জিওগ্রাফি, কারণ মানে হিস্ট্রি আমার পড়তে মোটামুটি ভালো লাগতো, হিস্ট্রি হোক, সায়েন্স হোক, এই টপিক গুলো, বা ইকোনমিক্স, পলিটি, সবগুলো। জিওগ্রাফি খুব একটা পড়তে অতটা ইন্টারেস্টিং মনে হতো না অনেক সময়, অনেকের মনে হলেও মানে আমার খুব একটা মনে হতো না। তো তাই জন্য ওটা মানে ইচ্ছে না হলেও মানে পড়ে যেতে হয়, যেটা যেটুকু ব্যালেন্স করার জন্য আর কি, মানে ওই হিসাবে। তাহলে এই যে তোমার জিওগ্রাফি কে তোমার একটু চ্যালেঞ্জিং মনে হয়েছে, তো এটা কি করে তুমি ওভারকাম করলে? ওভারকাম বলতে আলাদা তো কিছু না, মানে পুরোটা যদি সিলেবাস কমপ্লিট না হয়, হয়তো আমি জিওগ্রাফি পুরোটা সিলেবাস কমপ্লিট করিনি, 60-70% জিওগ্রাফি সিলেবাস কমপ্লিট হলে তারপর থেকে ওটা নিয়েও মক দিতে হবে। মানে আচ্ছা, তার মানে কি এরকম বলা যায় যে আমরা আগে একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালিসিস করে নেব, তারপর চ্যাপ্টারগুলোকে শর্ট ডাউন করব যে এই চ্যাপ্টারগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, তাহলে বুঝতে পারলে না, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু স্ট্র্যাটেজি। কারণ জিএস এর যেহেতু অনেকগুলো সাবজেক্টস রয়েছে, যেরকম তোমাদের হিস্ট্রি পড়তে হচ্ছে, জিতু স্যার তোমাদের হিস্ট্রি পড়ায়, তাই তো জিতু স্যার? তো হিস্ট্রি পড়তে হচ্ছে, আমি তোমাদের ইকোনমিক্স পড়াই, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, জিওগ্রাফি রয়েছে, জেনারেল সায়েন্স, যেটা জিতু স্যারও কিন্তু জেনারেল সায়েন্স পড়ায়, যেখানে বায়োলজি রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, তাই না? তো পলিটি রয়েছে। তো এতগুলো সাবজেক্ট, তো আমার যেটা মনে হয় যে একবার একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে যারা একদম ফ্রেশার তাদের জন্যই বলছি যে একবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একবার দেখে নাও, ঠিক আছে? সেখান থেকে তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন এসএসসি জিজ্ঞেস করছে। তারপর চ্যাপ্টারগুলোকে শর্ট আউট করো, শর্ট আউট করে সেই চ্যাপ্টারগুলোর উপর জোর দাও। তারপর যদি তোমাদের সময় থাকে, তারপর বাকি চ্যাপ্টারগুলো দেখা উচিত। আর একটা পয়েন্ট, ইংলিশ মেন্সের ক্ষেত্রে ইংলিশের ওয়েটেজও এখন মানে ম্যাক্সিমাম ওয়েটেজ, হ্যাঁ, আচ্ছা 135। তো ইংলিশটা খুব ক্রুশিয়াল টায়ার 2 এক্সাম। আচ্ছা, তাহলে টায়ার 2 এর জন্য কি কোনো আলাদা স্ট্র্যাটেজি থাকে, না প্রিলিমস টায়ার 1 এর জন্য আলাদা স্ট্র্যাটেজি, এরকম কি হয় না ওভারঅল আমরা ওই টিয়ার 2 কে ধরেই প্রিপারেশনটা করব? আমি তো ইন জেনারেল টিয়ার 2 যেমন মানে এক্সামটা ওইভাবেই প্রিপারেশন করি, মানে মক দিলেও আমি ফার্স্টে রিজনিং দিই, তারপর ম্যাথস দিই, তারপরে ইংলিশ আর জিএস দিই, মানে মেন্সে যেমন আসে আর কি। টায়ার 2 তে সেকশন 1 থাকে, আমি ম্যাথস আর রিজনিং এর টাইমে ইংলিশ আর জিএস অ্যাটেম্প করতে পারি না। আচ্ছা, কিন্তু প্রিলিমসে তো 4টে সেকশনই থাকে, অনেকে ইংলিশ জিএস আগে অ্যাটেম্প করে নেয়, কিন্তু আমি ওরকম করি না। যে মেন্সে যেরকম প্যাটার্ন আছে ওইভাবে আমি প্রিলিমস থেকে মানে মেন্সে বলতে লকড হয়ে থাকে। হ্যাঁ, মেন্সের সেকশন 1 শেষ হলে তারপর সেকশন 2 শুরু হয়, তার আগে শুরু হয় না। আমি প্রিলিমসে ওইভাবে দেয়া অ্যাটেম্প শুরু করি, ফার্স্টে রিজনিং দিই, তারপর ম্যাথস দিই, তারপর ইংলিশ দিই, তারপর জিএস দিই।
যাতে আমার মানে প্রসেসটা থাকে আর কি সেম ভাবে হ্যাবিচুয়েটেড প্রথম থেকে। আচ্ছা, তার মানে এরকমটা নয় যে প্রিলিমের জন্য আলাদা স্ট্র্যাটেজি, মেন্সের জন্য আলাদা স্ট্র্যাটেজি। এবারে কেউ আগে জিএস অ্যাটেম্প করতে পারে যে যদি কনফিডেন্স হয় আর কি। মানে আমি জিএস এ যদি আমি লাস্টে না রেখে আগে অ্যাটেম্প করি জিএস, আমি জিএস এ টাইম বেশি দিয়ে নেবো, ওভার থিঙ্ক করবো মানে জেনারেল, ওই জন্য জিএস আমি টাইমটা কম দিই, পরের দিকে লাস্টের দিকে রাখি। শুরুতে ম্যাথস আর মানে যেহেতু আমার এই পোর্শনটা স্ট্রং ম্যাথস আর রিজনিং, ওটা আগে অ্যাটেম্প করে নিলে মানে মোটামুটি যদি অ্যাটেম্প ওই 50টার মধ্যে 40 to 50 অ্যাটেম্প করতে পারি তাহলে আমার কনফিডেন্সটা অটোমেটিক্যালি গ্রো করে, তখন ইংলিশ আর জিএসটা অটোমেটিক্যালি আরো বেটার হতে থাকে। আচ্ছা, তো জিতু স্যার কিছু প্রশ্ন আছে আপনার? আমার বক্তব্য যে ও যে বলছে জিএস টা পরে অ্যাটেন্ড করে, তো ওর যেহেতু স্ট্রং পয়েন্ট জিএস আর রিজনিং তাই ও পরে আগে স্ট্রং অ্যাটেন্ড করে নিচ্ছে, তাহলে বাকি যারা প্রিপারেশন নিচ্ছে ওদের ক্ষেত্রে এইটা প্রশ্ন হয়েছে যে ওরা কি যদি ধরো কারো জিএস স্ট্রং, তো ওরা জিএস অ্যাটেন্ড করবে? জিএস আগে অ্যাটেম্প করতে পারে অবশ্যই, কিন্তু জিএস মানে শুরুতে অ্যাটেম্প করলে আমি 10-15 মিনিট নিয়ে নিলাম, ওটা হলে সমস্যা হবে। মানে অনেকে বলে যে জিএস কম টাইম কনজিউমিং, কম টাইম কনজিউমিং করতে হবে, মানে জিএস শুরুতে অ্যাটেম্প করলে টাইম তো পুরো 60 মিনিট থাকে, শুরু থেকে যদি আমি জিএস অ্যাটেম্প করতে শুরু করি ওখানে যদি 10 মিনিটও এক্সিট করে যায় পরে কিন্তু ম্যাথস আর রিজনিং এর জন্য টাইম দেওয়ার সাফিসিয়েন্ট। তাহলে অর্ণব যেটা বলতে চাইছে, অর্ণবর বক্তব্য এইটা হলো যে যদি ওর যেটা স্ট্রং পয়েন্ট সেটাকে এগিয়ে তারপরে লাস্টে যেটাতে মনে করে যে আমি ফাঁসতে পারি সেখানে টাইম যদি ওভার থিঙ্ক করতে পারি সেটা ও লাস্টে দিকে করে, মানে তোমরাও এইভাবে করতে পারো যেটা তোমাদের স্ট্রং পয়েন্ট ওইটাকে আগে করো তারপরে এগিয়ে নিয়ে যাও। কি স্যার? হ্যাঁ, আমার এটাই মনে হলো। আমার আরেকটা জিনিস অরুণাবর কথায় মনে হয়েছে যে ওর যেটা বক্তব্য ম্যাথ রিজনিং এর মধ্যে কোনো একটা যেটা একটু টাইম টেকিং ক্যালকুলেটিভ ইন নেচার সেটা দিয়ে একটু শুরুটা করা উচিত। কারণ আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে অনেক সময় এরকম হয় যে জিএস এ আমি খুব স্ট্রং, তো কোনো একটা ট্রিকি কোশ্চেন আছে আমি বারবার ওটাই পড়ে বোঝার চেষ্টা করছি, সে সময় আমি একটু বেশি টাইম নিয়ে নিলাম, তাই না, ওভার থিঙ্ক করতে গিয়ে। তো সেই জায়গা থেকে এটা কিন্তু খুব, যদি কারো ম্যাথস উইক হয় শুরুতে অ্যাটেম্প করলে কিন্তু তার সমস্যা হয়ে যেতে পারে, ওইটা ওই দিকটাও আছে। তো ওটা প্রত্যেকের মানে অ্যাটেম্প পেপার অ্যাটেম্প করার স্ট্র্যাটেজিটা আলাদা হয়েছে নিজের সুবিধা মতো, নিজের স্ট্রং পয়েন্টটাকে বুঝে তার সেইভাবে ইমপ্লিমেন্ট করা। কমন জিনিস পাচ্ছি মক টেস্ট, তাই তো? হ্যাঁ, মক টেস্ট, কন্টিনিউয়াস স্টাডি। এবার আমার মনে হয় একটু অন্য কিছু জিজ্ঞেস করি, পড়াশোনা তো অনেক হলো, আচ্ছা পড়াশোনার বাইরে কি করতে তুমি পছন্দ করতে? আমার হবি বলতে তো আগে ক্রিকেট ফুটবল সবই হতো, এখন অতটা হয় না। তাও আমাদের একটা গ্রুপ আছে ROS বলে, তো ওখান থেকে আমরা মোটামুটি মাঝে সাঝে খেলতে যাই, মাসে 1-2 বার চেষ্টা করি আর কি, সবসময় হয়ে ওঠে না সব মাসে, কিন্তু চেষ্টা করি খেলতে যাওয়ার। তা বাদে তো এমনি আমার শেয়ার মার্কেটে একটু ইন্টারেস্ট। আচ্ছা, শেয়ার মার্কেট তুমি ইনভেস্ট করো? ইন্টারেস্ট আছে। ও আচ্ছা, ইন্টারেস্ট আছে না ইনভেস্ট করো? মানে দুটোই ব্যালেন্স। আচ্ছা, তো যাই হোক, ফেভারিট টিম কি তোমার, যেটা বলছিলে ক্রিকেট ফুটবলের ক্ষেত্রে? ফুটবলে তো আমার ফেভারিট রিয়াল মাদ্রিদ সাপোর্টার, রাত্রি জেগে আমি খেলাও দেখি রেগুলারলি। আচ্ছা, পরীক্ষার আগে কি দেখেছো নাকি খেলা? হ্যাঁ, পরীক্ষার আগেও দেখেছো। আচ্ছা, এটা কি মনে হয় যে এটা কি তোমাকে আরো বেশি এনার্জি দিত? রিয়াল মাদ্রিদ জিতলে অটোমেটিক্যালি এনার্জি, একটা মোটিভেশন বেড়ে যেত। আচ্ছা, তো তার মানে এরকম না যে পড়াশোনা মানে শুধুমাত্র পড়াশোনা, মানে আশেপাশের জিনিসগুলোকেও ব্যালেন্স করতে হবে, তাই তো? আচ্ছা, এরকম কি কোনো ব্যাপার আছে যে ডেইলি রুটিন যে আমাকে 10 ঘন্টা 11 ঘন্টা এরকম পড়তে হবে, এরকম কি তোমার ক্ষেত্রে ছিল? না, ডেইলি 3-4 ঘন্টা পড়লে এনাফ। সেলফ স্টাডি, মক দিলাম, ওটাকে ধরলাম, বা আমি কোনো ভিডিও লেকচার দেখছি, ধরুন আপনার মানে ক্লাস করলাম, ওটাকে যদি আমি পুরোটাকে টাইমের মধ্যে ইনক্লুড করে নিই তাহলে ওটা সেলফ স্টাডি যদি 3-4 ঘন্টা এনাফ যদি কেউ পড়তে যায়। হ্যাঁ, এবার এক্সামের আগে মানে এক্সামের 1 মাস মতো আগে মানে নিজেকে একটু গুটিয়ে নিলে বেটার, মানে আচ্ছা আইসোলেটেড ফেস হয় একটা, মানে তো মানে একটা জোন থাকে আর কি, মানে তখন পড়াটা বেশি ফোকাসটা করা দরকার। আচ্ছা, এবার আমি আসি যে গভর্নমেন্ট এক্সাম ওয়ালায় তুমি অ্যাডমিশন নিয়েছো, কবে অ্যাডমিশন নিয়েছো? 18/5/2024। 18/5/2024। আচ্ছা, তোমার এই সাকসেসে বা তোমার এই প্রিপারেশন বা এই জার্নিতে গভর্নমেন্ট এক্সাম ওয়ালা কি করে তোমার হেল্প করেছে তোমার মনে হয়? এখানে আসলে একটা রেগুলারিটি হয়, একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থাকে, মানে হাইয়েস্ট পেলে একটা নিজেরও ভালো লাগে যে আমি সবার মধ্যে থেকে হাইয়েস্ট পাচ্ছি বা বেশি নাম্বার পাচ্ছি, কম পেলে যেমন খারাপও লাগে, বেশি পেলে ভালো লাগে। তো তুমি কি কখনো টপার হয়েছিলে, এরকম ক্লাস টপার? হ্যাঁ, ইন জেনারেল তো হতাম। আচ্ছা, তার মানে আমি তোমাদের বলে রাখি যে আমাদের যে অফলাইন সেন্টার রয়েছে যেটা কলকাতার শিয়ালদাতে, তো আমাদের প্রত্যেকটা ব্যাচে আমরা প্রত্যেকটা ক্লাসের পর আমরা টেস্ট নিয়ে থাকি, তাই তো? তার পাশাপাশি উইকলি টেস্ট ও মান্থলি টেস্ট হয়। তো এই টেস্টগুলোতে যারা টপ করে তাদের জন্য কিন্তু আমরা একটা টপার টি শার্ট বা কিছু গিফটস দিয়ে থাকি, আর আমার মনে হয় এগুলো আরো স্টুডেন্টকে বেটার করতে উদ্বুদ্ধ করে, তাই তো? তো এরকম অরুণাভ অনেকবারই পেয়েছো, তাই তো অরুণাভ? হ্যাঁ, মানে টপ তো করেছি, টপ করেছে অনেকবার। তো যাই হোক, তাহলে আচ্ছা, তোমার এখানে এছাড়াও মানে রেগুলার ক্লাস বা কনসিস্টেন্সি বা এনভায়রনমেন্ট ছাড়াও আর কি কোনোভাবে গভর্নমেন্ট এক্সাম ওয়ালা তোমার হেল্প করেছে?
হ্যাঁ মানে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ছাড়াও এটা একটা হ্যাবিট আর কি, মানে রেগুলারিটি ব্যাপারটা যেটা যেটা আপনি বলছেন পারসিভারেন্স বা কন্টিনিউয়াস লেগে থাকার ব্যাপারটা আর কি, ওটার ক্ষেত্রে তো অনেকটাই হেল্প করেছে। আচ্ছা এখানে তুমি কন্টিনিউটি ব্যাপারটা যেটা আর কি, যেমন ধরুন কেউ পড়তে আসলো না, বা আমি নিজে যদি এখন মানে সিজিএল এক্সামের পর থেকে আমার পড়া কিছুটা হয়তো ব্রেক হয়েছে, ওই জোনে আমি এখন আর নেই, অটোমেটিক্যালি মানে ছাড়লে হয়ে যায়, যে কোনো লোকেরই ডিটোরিয়েট করে আর কি। তো মানে এখন যে পজিশনে আছি, তো আগে হয়তো বেটার পজিশনে ছিল, আবার কন্টিনিউ করতে করতে ওই জায়গাটা আছে, কন্টিনিউটি ব্রেক হলে মুশকিল। আচ্ছা তোমাদের তো একটা গ্রুপও আমি দেখতাম যে তোমরা প্রায় ল্যাবে আলোচনা করতে বা কোনো কিছু, তো এরকম কি কিছু ছিল? হ্যাঁ এমনি ডাউট সলভিং গ্রুপ, কোশ্চেন, তাহলে গ্রুপ স্টাডিও কি ইম্পর্টেন্ট? হ্যাঁ হ্যাঁ, গ্রুপটা যদি হেলদি মানে কম্পিটিশন থাকে তাহলে তো ইম্পর্টেন্ট, মানে গ্রুপটা যদি স্টাডি রিলেটেডই হয় আর কি। আচ্ছা মানে অন্য কিছু বলতে? অন্য কিছু মানে অনেক রকম গ্রুপ হয়, স্পোর্টস গ্রুপ, কুইজ গ্রুপ, আলোচনা গ্রুপ। তো যাই হোক, তাহলে গ্রুপ স্টাডিটাও খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে একটা স্টাডি selection হলে এ। ইম্পর্টেন্ট। আচ্ছা স্টাডি হলে কিন্তু ইম্পর্টেন্ট, এই গ্রুপে অন্য কিছু হলে হতেও পারে, কিন্তু সেটা কিন্তু সেটার থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? সেটা থাকলে থাকতেও পারে। গোটা বছর থাকুক, এক্সামের অ্যাটলিস্ট 1 মাস আগে বেরিয়ে আসে। আচ্ছা তোমার এরকম কিছু ছিল না? না মানে গ্রুপ তো এমনি গ্রুপ স্টাডি, মানে আমাদের শুধু গ্রুপ স্টাডি হতো, তাই তো? আচ্ছা যাই হোক, তাহলে অরুণাবু বলছে যে ওদেরও কিন্তু একটা গ্রুপ ছিল, আর গ্রুপ স্টাডিও কিন্তু সিলেকশনের জন্য একটা স্যার খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। হ্যাঁ বাট গ্রুপে আদার্স অ্যাক্টিভিটিও হয়, বাট তোমাকে সেটা বুঝতে হবে যে তোমার সিলেকশনের জন্য কোনটা জরুরি, কোনটা তুমি নেবে আর কোনটা তুমি ছাড়বে। তো যাই হোক, আচ্ছা এবার একটু পার্সোনাল লাইফে আসি, ঠিক আছে? বাড়িতে তোমার মা আছে, আর কি আছেন? মা আর আমি এমনি ইন জেনারেল, মাসি মামা এরা তো সবাই আচ্ছা। ক্লোজই মোটামুটি। আর কেউ ক্লোজ মা বাবা ছাড়া? হ্যাঁ আপাতত আর নেই। আপাতত নেই, সত্যি তো? হ্যাঁ, কিন্তু আমি তোমার প্রায় মোবাইলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখি, কিন্তু আমার মনে হয় যে কিছু একটা কি নতুন কিছু ঘটতে চলেছে, মানে না না, স্ট্যাটাস তো এমনি লোক মানে এমনি ইন জেনারেল। হ্যাঁ আমি অনেক দিন ধরে স্ট্যাটাস দিই, স্যার তো ফলো করেন আমাকে real mentality। অনেক অনেক দিন ধরেই। না আমি এবার অনেক রকম স্ট্যাটাসে status দিই। ধরনটা একটু অন্যরকম দেখছি, তো তাই জিজ্ঞেস সব করলাম। রকম স্ট্যাটাস দিই, সব রকম। না লজ্জা পাওয়ার কিন্তু কিছু না নেই। না, লজ্জার ব্যাপার না, সব রকম স্ট্যাটাস। আচ্ছা জিতু স্যার, হ্যাঁ। তো এবার তো তুমি অ্যাজ আ ইনকাম ট্যাক্স অফিসার সিলেক্টেড, তাই তো? আচ্ছা তো এবার তোমার কি প্ল্যান, মানে আফটার জয়নিং দ্যাট পোস্ট, মানে তুমি কি ভাবছো, মানে ফার্দার কেরিয়ার নিয়ে কি ভাবছো? আগে মানে পোস্টটা জয়েন করি, তারপর মানে কাজের প্রেশার কতটা বা এনভায়রনমেন্ট কত কেমন আর কি, তো কতটা মানে ফার্দার কিছু করতে পারবো কিনা, সেই স্পেসটা আছে কিনা আগে জয়েন করে শিখতে চাই আর কি। মানে কাজ কিছু, ইনকাম ট্যাক্স আমার ন্যাক আছে, আমার ফার্স্ট প্রেফারেন্সই ওই জন্য ইনকাম ট্যাক্স ছিল, অন্য কিছু দিইনি। প্রথম থেকে ইনকাম ট্যাক্সেই যাবার ইচ্ছা ছিল, ইনকাম ট্যাক্সেই ফার্স্ট। হ্যাঁ ইনফ্যাক্ট তোমার যখন মার্কসও তুমি বলো যে তখনও একটা এটা নিয়ে আমাদের মধ্যে একটা ডিসকাশনও হয়েছিল যে জিএসটি হবে না ইনকাম ট্যাক্স, বা এই নিয়ে একটা ডিসকাশনও হয়েছিল। জিএসটি ইনকাম ট্যাক্স এই দুটোর মধ্যে ডাউট ছিল, কারণ মানে পোস্টিং এর রিলেটেড আর কি, এগুলো মানে জোন ভিত্তিক পোস্টিং হয়। বাকি যেমন এএসও, সিএসএস বা এসওএমই, এগুলো দিল্লি বেস্ট পোস্টিং, তো ওই জন্য ওইগুলো আমি ভরিনি। আর ফার্স্ট সেকেন্ড প্রেফারেন্সের মধ্যে ইনকাম ট্যাক্স আর জিএসটি এই দুটোই ছিল। আচ্ছা, আর এটাও একটা তোমার কাছে একটা ব্যাপার ছিল যে তোমাকে কলকাতায় তুমি চাইছিলে। হ্যাঁ আমি এই জোনে থাকতে চাই আর কি, মানে হলে সুবিধা হয় আর কি। একান্তই না হলে তখন যেতে হবে, কিন্তু হলে সুবিধা হয় আর কি। আচ্ছা তাহলে আপাতত তুমি কেরিয়ার বলতে তুমি তোমার জবটাকে জানতে চাইছো, সেখানে তোমার কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছো, তাই তো? জিতু স্যার আপনার কিছু বক্তব্য? না আপনি জিজ্ঞেস করুন। আমার বক্তব্য এটা যে আমার সাথে ট্রেনে যেতে যেতে আলোচনা হতো স্যার। আচ্ছা আমি ওর সঙ্গে একবার দুবার হয়তো ট্রেনে গেছিলাম, আমরা আচ্ছা। 7:24 বারুইপুর ধরে আমরা গেছিলাম। আচ্ছা। এখানেও বলেছিল যে আমার একটাই এই যে স্যার আমি কলকাতায় থাকতে চাই, তাই আমার প্রথম প্রিফারেন্সটা হলো ইনকাম ট্যাক্স অফিসার, আর তারপরে না হলে জিএসটি, যেহেতু মা একা ছেলে আর মার কাছে থাকতে চাই, তাই ও বলেছিল যে আমি কলকাতায় থাকতে চাই, আর সেই জন্য আমার ইনকাম ট্যাক্স সুবিধা জন্য, হ্যাঁ সেই জন্য এত লড়েছে, আর তারপরে সেটাকে ও কিন্তু কেড়ে নিয়েছে স্যার, সেটাকে ও বের করে নিয়েছে, এটাই আমার বক্তব্য। না এবার আমি আরো কিছু তোমাদের ইনফরমেশন দিতে চাই। আচ্ছা আমরা তো শুধুমাত্র সিজিএল নিয়ে ডিসকাস করছি, তোমার তো আরো অনেকগুলো এক্সাম ক্লিয়ার হয়েছে, কি কি একবার বলে দাও তো। সিএইচএসএল ক্লিয়ার হয়েছে এবারে, তো ওখান থেকে আইবি তে পেয়েছি। আইবি তে পেয়েছো, ওকে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে। আর তো ফেজ 12 এর ভেরিফিকেশন কিছু বাকি আছে, আর এমনি আইবিএস পিও ইন্টারভিউ দিয়েছি, ফাইনাল রেজাল্ট এখনো বের হয়নি। আচ্ছা তো তার মানে আরো একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমাদের মনে অনেকেরই ডাউট থাকে যে স্যার এসএসসির প্রিপারেশনের সাথে সাথে কি ব্যাংকের এক্সাম দেব, কি এটাও কি পসিবল, একসাথে কি দুটোর প্রিপারেশন কি পসিবল? তো দেখো কোনো কিছুই ইম্পসিবল নয়, কারণ আমাদের সাথে আজ অরুণাভ রয়েছে, ও অলরেডি ব্যাংক আইবিপিএস পিওরও কিন্তু ইন্টারভিউ দিয়ে এসছে, যার রেজাল্ট কিন্তু এখনো আসেনি, আর আমরা হোপফুল যে আইবিপিএস পিও কিন্তু ও ফাইনালি মানে সিলেক্টেড হবে, ঠিক আছে, ফাইনাল ক্লিয়ার করবে, ঠিক আছে। তো এরকমটা কিন্তু নয় যে ব্যাংকের
এর পাশাপাশি এসএসসি দেওয়া যায় না, বা এসএসসি করলে ব্যাংক করা যায় না। তো এটা পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের প্রিপারেশনের ওপর, ঠিক আছে, তোমরা কতটা এফোর্ট দিচ্ছ তার উপর, ঠিক আছে। তো ব্যাংক, এসএসসি, রেল তোমরা একসাথেও কিন্তু প্রিপারেশন করতে পারো, ঠিক আছে। তো সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে তোমাদের কনসিস্টেন্সি, হার্ডওয়ার্ক আর তোমাদের ডেডিকেশন। এটাই হচ্ছে আমার মনে হয় কি, তাই তো? আমার একটা ব্যাপার মনে হয় যে আইদার সিজিএল বা ব্যাংক যে কোনো একটা যদি খুব ভালো করে প্রিপেয়ার করা যায়, বাকিগুলো অটোমেটিক্যালি তার সাথে অনেকটা পোরশন ক্লিয়ার হয়ে যায়। এক্সট্রা কিছু করতে হয় অবশ্যই, কিন্তু মেন স্ট্রাকচার যেটা যদি খুব ভালো করে অ্যাপটি যেটা বলে আর কি, যদি খুব ভালো করে তৈরি করা যায় তাহলে যে কোনো এক্সামই হেল্প। হ্যাঁ, তো তাহলে সাকসেস পেতে গেলে তোমাদের কিন্তু এই জায়গাগুলোকে একদম ফোকাস করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেটুকু বুঝলাম যে রেগুলার স্টাডি, ঠিক আছে, রেগুলার স্টাডি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার পাশাপাশি কন্টিনিউয়েশন, যেটা ব্রেক করলে কিন্তু চলবে না। মক অবশ্যই তোমরা দেবে, ঠিক আছে, শুধু মক দেওয়া নয়, সেটাকে অ্যানালাইজ করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা তোমাদের ভালো লাগলো এই সেশনটা, যেখানে তোমরা হয়তো একটা ইন্সপিরেশন পেয়েছো, ইন্সপায়ার্ড হয়েছো অরুণাবর থেকে, যেখানে অরুণাব কিন্তু শুধুমাত্র এসএসসি সিজিএল নয়, আরও অনেক অনেক এক্সাম ক্লিয়ার করেছে। আর আমি সবসময় ক্লাসে, শুধু আমি না, জিতু স্যার, আমরা সবাই তোমাদের সবসময় এটাই বলি যে একবার যদি তোমাদের এক্সাম ক্লিয়ার হওয়া শুরু হয়, দেখবে প্রত্যেকটা এক্সাম তোমরা ক্লিয়ার করছো, তখন তুমি চাকরি, এরকম না যে তুমি চাকরি বাঁচবে যে কোনটা জয়েন করব আর কোনটা ছাড়বো, তাই তো? এরকমটা হয়, যেরকম অরুণাব এখন একটু লজ্জা পাচ্ছে, তো যাই হোক, এরকমটাই কিন্তু হবে যে যখন একবার পাওয়া শুরু করবে না, তো তখন দেখবে তোমার কাছে অনেক অনেক অপরচুনিটিস রয়েছে। তো আমাদের সত্যি খুব ভালো লাগলো অরুণাবর সাথে কথা বলে, আর তোমাদের সকলকে অল দ্য বেস্ট। তোমরা অবশ্যই চোখ রাখো আমাদের এই টপার স্টকে, যেখানে আমরা আরও এরকম অনেক আমাদের সিলেক্টেড ক্যান্ডিডেটসদের আমরা নিয়ে আসবো। তো অরুণাব, কনগ্রাচুলেশনস ওয়ান অ্যাগেন, ঠিক আছে। তো সত্যি খুব ভালো লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।